সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি ডক্টর লুবনা মরিয়ম, একজন ক্যান্সার বিশেষজ্ঞ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ক্যান্সার কানেক্ট পডকাস্ট অনুষ্ঠানটিতে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ক্যান্সার কী, কেন হয়, এই নানা দিক থেকে আলোচনা করব। আজকের পর্বে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কেমোথেরাপি। আমরা জানি কেমোথেরাপি ক্যান্সারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিকিৎসা ব্যবস্থা। এই কেমোথেরাপি বিষয়ে আলোচনার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের বিখ্যাত একজন মেডিকেল অনকোলজিস্ট প্রফেসর জাফর মাসুদ স্যারকে। উনি দীর্ঘদিন বাংলাদেশে রোগীদেরকে কেমোথেরাপি দিয়ে আসছেন এবং ক্যান্সার চিকিৎসায় সহায়তা করে আসছেন। এছাড়াও উনি একজন অ্যাক্টিভিস্ট। সচেতনমূলক কাজগুলো তিনি নিয়মিত করে যাচ্ছেন। তার লেখা কিছু বইও আছে আমাদের মার্কেটে। আপনারা চাইলে সেটা সংগ্রহ করতে পারেন। আসুন আমরা আলোচনায় আসছি। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এবং বিশেষ করে আপনাকে ডক্টর লুবনা মারিয়াম আপনার শুভ কামনা করছি এই কারণে যে আপনার যে ক্যান্সার কানেক্ট ইনিশিয়েটিভ যে অর্গানাইজেশন তার শুভযাত্রা কামনা করছি। এবং আপনার উত্তরোত্তর এই ফাউন্ডেশনের সাফল্য কামনা করছি। অনেক ধন্যবাদ স্যার। আমরা একটু কেমোথেরাপি বিষয়ে আলোচনা করতে চাই। যতটুকু মনে পড়ে ক্যান্সার কেমোথেরাপিটা ২য় মহাযুদ্ধের পর হঠাৎ করে বোধহয় এক ধরনের আবিষ্কার করা যে দেখা গেল মাস্টার্ড গ্যাস নামে একটা গ্যাস যেটা ক্যান্সারের আমাদের বডির যে সেলগুলো আছে ডাব্লিউবিসি এগুলোকে কমিয়ে দেয়। সেই আ আবিষ্কার থেকে মানুষ কেমোথেরাপির প্রতি আস্তে, আস্তে রিসার্চ শুরু করে এবং সেটা ২য় মহাযুদ্ধের পরেই। তো এরপর আমাদের এমটিএক্স আসে। আস্তে, আস্তে আমাদের অনেক ধরনের কেমো মেডিসিন এখন আমরা পেয়ে যাচ্ছি হাতের কাছেই। তো এই যে কেমোথেরাপির মেডিসিনগুলো মানুষের জন্য কাজ করছে, অনেক মানুষের জীবনে আশা জাগাচ্ছে। কিভাবে এই কেমোথেরাপিগুলো কাজ করছে ক্যান্সার সেলগুলোর বিরুদ্ধে? ধন্যবাদ। এটা একটা আসলে বার্নিং কোয়েশ্চেন আপনাদের যারা ক্যান্সার পেশেন্ট ডায়াগনোসিস হচ্ছেন অথবা ক্যান্সার রোগীদের যারা কেয়ার গিভার অথবা সাথে থাকছেন যে ক্যান্সার হয়েছে এটা যতটা ভয়ঙ্কর অবশ্যই একটা ডেথ সেন্টেন্স বা ভয়ঙ্কর ব্যাপারের মতো। দ্বিতীয় কথাটাই কিন্তু আপনাদের মাথায় চলে আসে যে তাহলে তো কেমোথেরাপি নিতে হবে। সো এটা আরও যেন আরও ভীতি কাজ করে যে কেমোথেরাপি নিলে চুল পড়ে যাবে, খাওয়া বন্ধ, জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। অ্যাকচুয়ালি তা না। কেমোথেরাপি এখন অনেক রিফাইন। আগে যে কেমোথেরাপিগুলো ছিল ও যত পার্শ্ব প্রতিক্রিয়া ছিল সেগুলো এখন বর্তমানে যে কেমোথেরাপিগুলো সেগুলোর র ম্যাটেরিয়াল যেমন অনেক উন্নত মানের এবং আমাদের দেশেই তো এগুলো তৈরি হচ্ছে। সাথে, সাথে এই কেমোথেরাপি যে সাইড ইফেক্ট, কেমোথেরাপি মানে হচ্ছে একটা সাইটোটক্সিক ড্রাগ। মানে সেলটাকে ধ্বংস করবে। তো কেন সাইড ইফেক্ট হয়? যেকোনো ওষুধ খেলেই কিন্তু আপনার সাইড ইফেক্ট হয়। কেমোথেরাপি নিলেই যে সাইড ইফেক্ট হবে আর অন্য ওষুধে সাইড ইফেক্ট হবে না তা না। ইভেন আপনি যদি প্যারাসিটামলও খান, আপনার লিভারটা নষ্ট হয়েও কিন্তু আপনি মারা যেতে পারেন এবং অনেকে গেছেও। এরকম অনেক নজির আছে শিশু অথবা বয়স্ক মানুষও। তো সিম্পল প্যারাসিটামল। তার কেমোথেরাপি তো আরও শক্তিশালী। কারণ এটা শক্তিশালী একটা ক্যান্সারের বিরুদ্ধে কাজ করবে। সাইড ইফেক্ট স্বভাবতই থাকবে। কিন্তু সেই ম্যাক্সিমাম সাইড ইফেক্টগুলোই সেগুলো সবগুলাই ম্যানেজেবল এবং খুব সহজেই আমরা এগুলো ম্যানেজ করে পেশেন্টকে পুরো চিকিৎসাটা শেষ করতে পারি এবং এতে এখন আর কেমোথেরাপি নিয়ে ওই ভীতি বা ভয়ঙ্কর ব্যাপারটা নাই। আরেকটা জিনিস জানতে চাচ্ছিলেন যে কেমোথেরাপিগুলো কিভাবে কাজ কাজ করে? করে। কেমোথেরাপিগুলো অ্যাকচুয়ালি আমাদের শরীরে ম্যাক্সিমামই দেয়া হয় হচ্ছে রক্ত শিরার মাধ্যমে। মানে ভেইন অথবা এর যে মাধ্যমে কারণে যেটাকে এটাকে আমরা বলে সিস্টেমিক থেরাপি বলছি সিস্টেমিক আমরা। থেরাপি। হুম। আর অথবা কিছু, কিছুটা আছে যেটা আমরা মুখে খাই সেটা ওরাল ওই ফর্মেও আছে। তো যেই ফর্মেই আমরা খাই, এই কেমোথেরাপি ড্রাগগুলো শুধু যদি কেমোথেরাপি নিয়ে কথা বলি, সেগুলো কিন্তু প্রত্যেকটা সেলের উপরেই কাজ করে। প্রত্যেকটা মানে হচ্ছে ক্যান্সার এবং ক্যান্সার সেল ছাড়া যেগুলো নরমাল টিস্যু আমাদের বা সেল আছে, সবগুলোর উপরে কাজ করে। কিন্তু ম্যাক্সিমাম ইফেক্টটা হয় ক্যান্সার সেলগুলোর উপরে। যেহেতু নরমাল সেল কিছুটা ধ্বংস হয়, সেইজন্য সাইড ইফেক্টটা হয়। কিন্তু বর্তমানে বিজ্ঞানের আশীর্বাদে আমাদের এই ড্রাগগুলো অনেক টার্গেটেড এবং ম্যাক্সিমামই ক্যান্সার সেল ওরিয়েন্টেড যার ফলে সাইড ইফেক্টও কম এবং সাইড ইফেক্ট যা হয় সেগুলো আবার ম্যানেজেবল ওগুলোর জন্য আমরা সাথে, সাথে পাশাপাশি ওই ওষুধগুলো দিয়ে দিই। তার মানে হচ্ছে ক্যান্সার সেল খুব দ্রুত বিভাজন হয়। মানে ১ টা থেকে ২ টা হতে খুব অল্প সময় লাগে। এবং এইরকম যারা খুব দ্রুত বিভাজন হয়, সেরকম কিন্তু ক্যান্সার সেল ছাড়াও
মানুষের শরীরেও নরমাল সেলগুলো আছে। যেখানে কেমোথেরাপি দিলে ক্যান্সারকে মারবে, পাশাপাশি আমাদের নরমাল সেলও কিছু মারা যাচ্ছে। এ কারণে কি সাইড ইফেক্ট গুলো হচ্ছে? হ্যাঁ, তাই আমি একটু আগে বললাম যে সেলগুলো তো অ্যাকচুয়ালি আমাদের শরীরে প্রায় 70 ট্রিলিয়ন সেল আছে। তো এর মধ্যে কিছু হয়তো ক্যান্সার যখন যাদের ডেভেলপ করে ক্যান্সার, কিছু সেল হয়তো ক্যান্সার। তো সেই সেলগুলোর পাশাপাশি আমাদের যে নরমাল সেলগুলো আছে সেগুলো কিছু ধ্বংস হয় এবং সেই কারণেই সাইড ইফেক্টটা হয়। তবে সেটা অবশ্যই মিনিমাম আ এবং সেটা অবশ্যই ম্যানেজেবল। বারবারই এই কথা বলছি এবং আশ্বস্ত করছি। জি, আপনি বলছিলেন যে ক্যান্সারের কেমোথেরাপির সাইড ইফেক্ট গুলো। সাইড ইফেক্ট এর মধ্যে আমরা যদি একদম স্পেসিফিক করে কয়েকটা সাইড ইফেক্ট বলি, মোস্ট কমনলি কোনটা হয়ে থাকে? যেটা নিয়ে সবাই ১ম প্রশ্ন করে যে, "কেমোথেরাপি পেলে কি আমার চুল সব পড়ে যাবে? আর চুল থাকবে না?" এটাই হচ্ছে মেক্সিমাম পেশেন্টের আমাদের কাছে কোয়েশ্চেন। এটা মেক্সিমাম সাইড ইফেক্ট মানে যতগুলো সাইড ইফেক্ট হয়, মেক্সিমাম না, আমি বলব সবগুলা সাইড ইফেক্টই হচ্ছে সাময়িক। মানে কোনটাই পার্মানেন্ট না যে এটা সাইড ইফেক্ট হলো একদম পার্মানেন্টলি ড্যামেজ হয়ে গেল। কেমোথেরাপিতে তা হয় না, যেটা অনেক সময় রেডিয়েশনে হয়। সো যতগুলো সাইড ইফেক্ট হয় সেগুলার অফকোর্স আ টেম্পোরারি এবং সেগুলো আবার রিগেইন করে যাবে। তো আমি এই ধরনের সাইড ইফেক্টের মধ্যে মেইনলি যেটা চুল পড়বে, কিন্তু সব কেমোতে কিন্তু তার চুল পড়ে না। তবে মেক্সিমাম কেমোথেরাপিতে চুল পড়ে কারণ চুলের ভিতরেও একটা সেল থাকে। সেই সেলগুলো ধ্বংস হয়ে যায় বলেই চুলটা পড়ে। কিন্তু সেটা আবার কেমোথেরাপি শেষ হওয়ার ২-১ মাসের মধ্যে আবার আগের মতো হয়ে যাবে। একটু ইন্টারাপ্ট করি স্যার। সেটা হচ্ছে এই যে আমরা কেমোথেরাপি গুলো দিচ্ছি, চুল পড়ে যাচ্ছে। এটা প্রিভেন্ট করার কি কোনো উপায় আছে? আমি যেটা দেখেছি কিছু কুলিং ক্যাপের কথা বলা হয়। ডিউরিং কেমোথেরাপি, বিফোর কেমোথেরাপি এরকম কোনো সিস্টেম কি আমাদের বেসিক্যালি এগুলা 100% কোনটাই কাজ করে না। আমরা কুলিং ক্যাপ ইউজ করি। অনেক সময় কিছু এখন রিসেন্টলি কিছু আ হেয়ার গেইন লোশন ইউজ করে কেমোথেরাপির পাশে। কিন্তু এতে আপনার খুব একটা লাভ হবে না। চুল পড়াটা আ আগে যেটা পুরোটাই পড়ে যেত, এখন কুলিং ক্যাপগুলো ইউজ করলে সুদিং ইফেক্ট আসে হুম। এবং এতে করে কিছু চুল হয়তো রয়ে যায়। কিন্তু তাতে খুব একটা বেনিফিট হয় না। কিন্তু চুলগুলো কিন্তু আগের মতো হয়ে যাবে। এটা আমি বারবার এটা 100% গ্যারান্টি। এছাড়া যে সাইড ইফেক্ট গুলা আছে সেটা হচ্ছে কমন যেটা, মুখে ঘা হতে পারে, প্রদাহ হতে পারে, তারপরে একটু ক্ষুধা-মন্দা হতে পারে। এগুলো সাইড ইফেক্ট। কারো একটু লুজ মোশন হয়, কারো বমি যাদের টেনডেন্সি থাকে, ভমিটিং হয়। প্রত্যেকটা সাইড ইফেক্টেরই আমরা কিন্তু একদম খুবই আ এ এ এ এ এফিশিয়েন্টলি এবং আমরা ম্যানেজ করতে পারি এবং ওষুধ আছে, মেডিসিন আছে, সেগুলা দেয়া হয়। আপনি বলছিলেন পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে ক্ষুধামন্দা এবং ফ্যাটিগ বা খুবই দুর্বল লাগা যেটা হয়, যে ক্লান্তি হয়ে ক্লান্ত লাগে, বিষণ্ণ। বিষণ্ণ লাগে, ক্লান্ত লাগে। এই বিষয়ে মানে কিভাবে তারা এই ক্ষুধামন্দাটা কমাতে পারবে এবং তার ক্লান্ত থেকে এই ক্লান্তিটা কিভাবে সে কাটাতে পারবে? ক্ষুধা-মন্দা তো হবেই। কারণ এটা আমি আগেই বলেছি একটা সাইটোটক্সিক ড্রাগ। তো ক্ষুধা-মন্দাটা আমরা যেটা করি আপনার অ্যাপেটাইট বাড়ানোর জন্য কিছু মেডিসিন ব্যবহার করি। কিন্তু মেডিসিন দিয়েই যে আপনি খেতে পারবেন তা না। আপনাকে নিজেকেই এটা ঠিক করে নিতে হবে। আমাদের গাইডলাইন হলো আপনার যেটা ভালো লাগে সেটা খাবেন। আর আমরা সবসময় বলি কেমোথেরাপি যখন শুরু হবে আপনি সবসময় সহজপাচ্য খাবারগুলো খাবেন। যেগুলো খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। আপনি সিম্পল খাবার খাওয়ার চেষ্টা করবেন। আ জাঙ্ক ফুড এবং বাইরের বেকারি আইটেম এগুলো এভয়েড করবেন। যেগুলো খুব আপনাকে প্রসেস ফুডগুলো রাইট। একদমই। যেগুলো নসিয়া বা যেই খাবারগুলাতে একটু বেশি গন্ধযুক্ত সেগুলা কিন্তু বমির উদ্রেক করে, সেগুলো আপনি এভয়েড করবেন। কালারফুল খাবারগুলো এগুলা কিন্তু খাওয়ার পরে হজমের সমস্যা হয়। সেগুলো এভয়েড করবেন। সো আপনার কাছে যেটা সহজপাচ্য মনে হয় এবং আপনার যেটা খেতে ইচ্ছা করবে, যেটা ভালো লাগে আপনি সেটাই খাবেন। আপনার পরিবারকে বলবেন, আপনার কেয়ার গিভারকে বলবেন যে আপনি এটা খাবেন। এবং যেটা আপনি যে সবসময় ভাত খেতে হবে তা না। আপনি ভাত খেতে ভাল লাগছে না, খাবেন না। আপনার যেটা খেতে ভালো লাগে আপনি সেটাই খাবেন এবং আপনি খালি মনে রাখবেন যে আপনার নিউট্রিশনটা যেন মেইনটেইন হয়, পুষ্টিটা যেন মেইনটেইন হয়। সেটার জন্য ১ নাম্বার হলো পানিটা প্রচুর খাবেন। যত পানি খাবেন আপনার সাইড ইফেক্ট কম হবে। কারণ আপনার ড্রাগগুলা ওয়াশ আউট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। সেজন্য আমরা বলি ৮ থেকে ১০ গ্লাস পানি সারাদিন অল্প করে খেতে থাকবেন। সাথে আপনি সহজপাচ্য খাবারগুলো খাবেন যেগুলো আপনি পছন্দ করেন। এমন কোনো খাবার না যেগুলো আপনি পছন্দ করেন না। জোর করে কোনো খাবার খাবেন না, জোর করে কোনো ফল খাবেন না। আপনার আপনার কাছের লোক, বন্ধু-বান্ধব বিভিন্ন জিনিস আপনাকে খাওয়ানোর চেষ্টা করবে। কিন্তু আপনার যেটা ভালো লাগে না, আপনি এটা এভয়েড করবেন। তাহলে আপনি ক্ষুধামন্দটা দূর করতে পারবেন। বিষণ্ণতা নিয়ে আসি। বিষণ্ণতাটা এটা একটা কেমোথেরাপির সাইড ইফেক্ট এবং কমন সাইড ইফেক্ট।
মানে এটা কিন্তু কেমোথেরাপির সাইড ইফেক্ট না, এটা মনস্তাত্ত্বিক সাইড ইফেক্ট। কেমোথেরাপি দিলে বিষণ্ণতা হয় না। আপনি কেমোথেরাপি নিচ্ছেন, আপনি একজন ক্যান্সার পেশেন্ট, এইজন্যই আপনি বিষণ্ণ। এখন আপনি এক্সাক্টলি। যখন কেমোথেরাপি নিচ্ছেন, আপনার চুলটা পড়ে যাচ্ছে, খেতে পারছেন না, নরমাল লাইফ লিড করতে পারছেন না, তখনই আপনি বিষণ্ণ হয়ে যাচ্ছেন। আপনি সেই টাইমটায় আপনার ভালো লাগা জিনিসগুলো করবেন। কেউ বই পড়তে ভালো লাগে, কারো মেডিটেশন করতে ভালো লাগে, কারো মিউজিক ভালো লাগে। কেউ কোনো ভালো সঙ্গ চান, আপনার কোনো ভালো ফ্রেন্ড থাকতে পারে। সো এভাবে আপনার জীবনটাকে একটু চেঞ্জ করে নিবেন। আপনার ভালো লাগার মানুষদেরকে, ভালো লাগার জিনিসগুলো তখন আপনি সামনে নিয়ে আসবেন। আপনি সেগুলো করলে আপনার বিষণ্ণতাটা কাটবে। পাশাপাশি কিছু ড্রাগও দেওয়া যায়, সেটা আমরা দেই। আপনার ডাক্তারের কাছে শরণাপন্ন হবেন, তারা কিছু সাহায্যও করবে আপনাকে। এছাড়া সাইকোলজিস্টের কাছে যেতে পারেন, তারা কাউন্সেলিং করতে পারে। আ আপনি মনে রাখবেন, আপনার কিন্তু বেস্ট কাউন্সিলর হচ্ছে আপনার ফ্রেন্ড এবং আপনার কেয়ার গিভার। তো আপনি এমন কাউকে বেছে নিবেন যাদেরকে আপনি পছন্দ করেন। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম। তবে আলোচনায় ফিরে আসবো আমরা কিছুক্ষণ পরে, ছোট একটা ব্রেকের পরেই। শুধু দর্শক আমাদের সাথেই থাকবেন, নিচ্ছি ছোট্ট একটা বিরতি। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম দ্য ক্যান্সার কানেক্ট পডকাস্টে। আমরা আলোচনা করছিলাম কেমোথেরাপি বিষয় নিয়ে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন প্রফেসর জাফর মাসুদ, উনি একজন মেডিকেল অনকোলজিস্ট। সাথে আমি আছি ডক্টর লুবনা মারিয়াম। আবারও স্বাগত জানাচ্ছি। আমরা কেমোথেরাপি নিয়ে আলোচনা করছিলাম। কেমোথেরাপির সাইড ইফেক্টগুলো নিয়ে আলোচনা করছিলাম। আমি যদি এখন ছোট একটা প্রশ্ন করতে চাই, রোগীরা যেটা জানতে চায় সবসময় যে কেমোথেরাপি নেওয়ার সময় যখন আপনার কাছে একটা পেশেন্ট যায়, তখন আপনি কিছু নিশ্চয়ই তাকে অ্যাডভাইস করেন যে কেমোথেরাপির আগের দিন কী করতে হবে, কেমোথেরাপির দিন কী করতে হবে, সে কি খেয়ে আসবে নাকি না খেয়ে আসবে, সে কি নর্মাল যে মেডিসিনগুলো খাচ্ছিল, তার যে প্রেশার আছে, ডায়াবেটিস আছে, সেই মেডিসিনগুলো সে কি সাথে ক্যারি করবে বা খেয়ে আসবে? তার কি কোনো প্রস্তুতি আছে কিনা? লাইক তার একটা কেমো ব্যাগ তৈরি করার বিষয় আছে কিনা? যে সাথে করে সে নিয়ে আসতে পারে। তার এই যে কেমোথেরাপির সময়টা সে কি ভর্তি থেকে দিবে নাকি আউটডোর বেসিসে দেবে? এরকম অনেকগুলো প্রশ্ন কিন্তু মানুষের মনে থাকে। তো আপনি যদি আমাদেরকে একটু, একটু করে বলতেন সব বিষয়ে। ১ম এই যদি আমরা মানে কেমোথেরাপির প্রস্তুতি, ব্লাড টেস্ট বা এরকম কোনো প্রস্তুতি আছে কিনা? অনেক ধন্যবাদ। আ এটা আ একটা ভাইটাল ইস্যু যে আপনি একটি কেমোথেরাপি নিতে যাচ্ছেন। আপনার জীবনে একটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আপনি কেমোথেরাপি নিবেন, কেমোথেরাপি কি নিবেন না। ক্যান্সারটা যখন আপনার আবিষ্কার হলো, আপনি যতটা না বিচলিত ছিলেন, কেমোথেরাপি নেয়ার সময় কিন্তু আপনি আরও বিচলিত হয়ে যাবেন। কারণ আপনাকে কিন্তু অনেক বুদ্ধিদাতা থাকবে, অনেক পরামর্শদাতা থাকবে। কেউ বলবে এই ডাক্তারের কাছে যাও, কেউ বলবে ওই ডাক্তারের কাছে যাও। তারপরে কেউ বলবে দেশে করো, কেউ বলবে দেশের বাইরে এইখানে সেখানে করো। তো বিভিন্ন হসপিটালের নামও বলবে। আপনি বিচলিত হয়ে যাবেন। আপনি মনে রাখবেন আপনার জীবনটা আপনার। আপনি একজনকে বিশ্বাস করতে হবে এবং আপনি ওখানে স্টিক আপ থাকবেন এবং আপনি কোথায় কেমোথেরাপি নিবেন, কোন ডাক্তারের কাছে যাবেন আগে ওয়ার্ক আপ করে নিবেন। দেন আপনি ওই ডাক্তারের কাছে যাবেন। অফকোর্স আপনি ডাক্তারের সাথে আপনি আ ইন্টারেকশন করবেন। আপনার ভালো লাগলো কিনা পরে বিচার করবেন। কিন্তু আপনার প্রশ্নগুলো আগে সাজিয়ে নিয়ে যাবেন। যখনই আপনার ১ম ভিজিট থাকবে ডক্টরের কাছে কেমোথেরাপি বিষয়ক, আপনার কথাগুলো আগে থেকে গুছিয়ে নিয়ে যাবেন। মেক্সিমাম টাইমে আপনারা ডাক্তারের কাছে যান। অর্ধেক কথা বলতে পারেন, অর্ধেক কথা ভুলে যান। তারপরে বেরোনোর সময় মনে হয় আমরা অনেক কথা বলি নাই, অনেক কথা জিজ্ঞেস করি নাই। লিখে নিলে কোনো আপনি কি সুবিধা সবকিছু হয়? রাইট। এটাই আমি বলতে চাচ্ছি, আপনি কথাগুলো সুন্দর করে সাজিয়ে লিখে নিয়ে যাবেন এবং আপনি প্রশ্নগুলো করা শুরু করবেন। আমি আবারও বলছি, এই জীবনটা আপনার। সো আপনাকেই সব জেনে নিতে হবে। ১ম এ জেনে নিবেন আপনার ক্যান্সারটা কী? কী ক্যান্সার? কোন স্টেজে আছে বা কোন পর্যায়ে আছে? আপনার ভালো হওয়ার সুযোগ কতটুক? কেমোথেরাপি কিভাবে আপনাকে সাহায্য করবে? এবং কেমোথেরাপি ছাড়া অল্টারনেটিভ কোনো ট্রিটমেন্ট আছে কিনা? এখন তো বিভিন্ন ধরনের আমরা ক্যান্সারের চিকিৎসা দেই। টার্গেটেড থেরাপি, বায়োলজিক্যাল থেরাপি, ইমিউনোথেরাপি। সো অনেক সময় প্যালিয়েটিভ থেরাপিও যায়। তো আপনি আপনি ওই জিনিসগুলো সব জেনে নিবেন যে আপনার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট এবং কোনটা নিলে আপনার কতটুক লাভ হবে। তাহলে আপনার একটা কনফিডেন্স আসবে এবং ডাক্তারের সাথে সবসময় ইন্টারেকশন করবেন। ডক্টরকে পাল্টা কোয়েশ্চেন করা শুরু করবেন যে, "আমি এটা নিলে কী হবে? না নিলে কী হবে? সাইড ইফেক্ট কী হবে? এবং সাইড ইফেক্টগুলো উনি কিভাবে ম্যানেজ করবে?" আপনার মধ্যে ওই কনফিডেন্সটা যখনই আসবে, আপনি তখন কেমোথেরাপির সিদ্ধান্তটা নিবেন। এবার আসেন আপনি কেমোথেরাপি শুরু করলেন। আপনি সিদ্ধান্ত নিলেন এই ডক্টরের কাছে কেমোথেরাপি নিবেন এই সেন্টারে। তো কেমোথেরাপি নেয়ার আগের দিন আপনাকে প্রচণ্ড রিল্যাক্স থাকতে হবে, একটা ভালো ঘুম হতে হবে। একটু আগেই ডক্টর লুবনা আপনি বললেন, যদি আপনার প্রেশার থাকে, ডায়াবেটিস থাকে অথবা আপনার হাঁপানি এই ধরনের রোগ থাকে, অফকোর্স এগুলো ওয়েল কন্ট্রোল হতে হবে। আপনার ডায়াবেটিস যদি বেশি থাকে আপনাকে কিন্তু ফিরিয়ে দিবে, ওইদিন কেমোথেরাপি হবে না। প্রেশার যদি আনকন্ট্রোল থাকে কেমোথেরাপি হবে না।
আপনার শ্বাসকষ্টে ভুগছেন, কাশি, সর্দি, ভাইরাল ইনফেকশন এগুলো থাকলে কেমোথেরাপি হবে না। সো আপনাকে ফিট থাকতে হবে এবং আপনি যথেষ্ট পরিমাণে রিল্যাক্স থাকতে হবে। রিল্যাক্স থাকার একটাই উপায়, আপনাকে পর্যাপ্ত পরিমাণে আগের দিন ঘুমাবেন এবং আগের দিন থেকে আপনি পানিটা যথেষ্ট পরিমাণে খাবেন। আপনার বডি যেন ওয়েল হাইড্রেটেড থাকে। তাহলে কেমোথেরাপির সাইড ইফেক্টগুলো কম হবে, কেমোথেরাপি কাজও ভালো করবে। খাবারের বেলায় আসি, আগের দিন খাবারগুলো খুব সহজপাচ্য খাবার খাবেন, যেগুলো আপনাকে আ অ্যাসিডিটি অথবা আপনার পেটে ব্যথা এগুলো উদ্রেক করবে না, বমি ভাব করবে না। আপনি যে খাবারগুলো পছন্দ করেন এবং সহজে আপনি হজম করতে পারেন, সেই খাবারগুলোই খাবেন। আপনি কেমোথেরাপি নিতে গেলেন, সাথে এমন একজনকে নিয়ে যাবেন যাকে আপনার ভালো লাগে। সো তার সাথে আপনি কিছু সময় কাটাতে পারবেন, সে আপনার পাশে বসতে পারবে এবং আপনি সাথে করে যদি আপনি মিউজিক পছন্দ করেন, আপনি হেডফোন নিয়ে যেতে পারেন। আপনি যদি কোরআন তেলাওয়াত শুনতে চান বা আপনি আপনার ধর্মীয় বিষয়ক ওটাও আপনি শুনতে পারেন ওখানে বসে। একটা বই নিয়ে যেতে পারেন এবং ড্রেসের বেলায় আসি, আপনি সবসময় কেমোথেরাপি যেদিন নিবেন, সবসময় ঢিলা-ঢালা এবং খুব আরামদায়ক ড্রেস পরে যাবেন। কারণ আপনি কেমোথেরাপি ম্যাক্সিমাম কেমোথেরাপি হবে ডে লং, মানে আপনি ৩ থেকে ৭ ঘন্টা, ৮ ঘন্টা, কারো হয়তো ভর্তি থাকতে হতে পারে কিন্তু ওটার পার্সেন্টেজ কম। বেশিরভাগই আমরা ডে কেয়ার বেসিসে দিই। সো আপনার ড্রেসটা হতে হবে খুবই আরামদায়ক এবং ঢিলাঢালা ড্রেস। খুব টাইট আঁটো-সাঁটো কোনো সুতি কিছু, কাপড় জি, পরে আসবে। আঁটো-সাঁটো হুম। কিছু পরে যাবেন না। এভাবে আপনি আর সবসময় আপনি কেমোথেরাপি রুমে ঢোকার আগেই আপনি ড্রিংকস অথবা তরল জাতীয় খাবার, পানীয় খাবার সাথে নিয়ে যাবেন। যেন একটু পরপর আপনি খেতে পারেন। আপনার বডিটা সবসময় হাইড্রেট থাকে। এরপরে আসেন কেমোথেরাপি শেষ। তারপরে কি করবেন? বাসায় গিয়ে আপনাকে আপনার ডক্টর কিছু ওষুধ বুঝিয়ে দিবে, আপনার নার্স বুঝিয়ে দিবে। সেই ওষুধগুলো নিয়মিতভাবে খাবেন। যেন আপনার বমি, আপনার লুজ মোশন, ব্যথা এগুলা বা ঘুমটা ভালো হয়। সেই ধরনের ওষুধগুলো আপনার দিয়ে দেওয়া থাকবে। আপনি সবসময় খেয়াল করবেন কেমোথেরাপি পাওয়ার পরে আপনার যেকোনো ধরনের সমস্যা, বমি, উদ্রেক করা অথবা যেকোনো সমস্যা হলে আপনার ডাক্তারের সাথে যেন যোগাযোগ রাখতে পারেন। অথবা কোনো লাইন যেন আপনার জন্য খোলা থাকে, যেন তাদের সাথে কনট্যাক্ট করা যায়। সেই ব্যাপারগুলো আগে থেকেই ওই সেন্টারের সাথে জেনে নিবেন। তার যেন মানে আপনি একটা হসপিটালের সাথে যোগাযোগ রাখা খুবই জরুরি যেখানে ডেফিনিটলি সে ইমার্জেন্সি হলে যেকোনো কারণ সময় আপনি যোগাযোগ যোগাযোগ করতে করা পারেন। যাবে। হ্যাঁ। তো এর মধ্যে যদি আপনার কি জিনিসটা খেয়াল রাখতে হবে, কেমোথেরাপি পাওয়ার ৫ থেকে ৯ দিনের মধ্যে আপনার জ্বর আসছে কিনা সেটা ভেরি ইম্পোর্টেন্ট। যদি এই ধরনের জ্বর আসে অথবা আপনার ভাইরাল ইনফেকশন এর মতো কোনো সিম্পটম দেখা দেয়, আপনি সরাসরি ডক্টরের কাছে চলে যাবেন এবং যোগাযোগ করবেন। কারণ কেমোথেরাপির একটা মেইন সাইড ইফেক্ট হলো রক্তের উপাদানগুলো কমে যাওয়া। বিশেষ করে WBC বা আমরা শ্বেত রক্তকণিকা বলি। সেটা কমে গেলে কিন্তু ইনফেকশন হয়। তাতে জ্বর আসে। সেইজন্য এটা একটা ইম্পোর্টেন্ট ব্যাপার। অনেক কিছু নিয়ে আলোচনা করেছি। তার মধ্যে সাইড ইফেক্ট নিয়ে কথা বলেছি, কেমোথেরাপির প্রসেসটা নিয়ে কথা বলেছি। কিছু সাইড ইফেক্ট আছে যেটা লং টার্ম সাইড ইফেক্ট। লাইক মহিলাদের ক্ষেত্রে যেরকম মেনোপজ অর্থাৎ ইয়াং সে মাসিক হচ্ছিল তার, কেমোথেরাপি দেওয়ার পরে তার মাসিকটা বন্ধ হয়ে গেল। এই বিষয়ে তার খুবই উদগ্রীব থাকে। তাদের জন্য কোনো অ্যাডভাইস আছে কি আপনার? অ্যাকচুয়ালি যে ডক্টরগুলো আ আ এই ব্যাপারে সচেতন তারা কিন্তু আগে থেকে বলে দিবে আপনাকে। আর যারা বলে না আপনি জেনে নিবেন। আ এটা জানতেই হবে। তা না হলে আপনি আ মেক্সিমাম রোগী ভয় পেয়ে যায় যে সে যদি মেনস্ট্রুয়েটিং থাকে, আপনার বয়স যদি ৪৫ বা তার নিচে থাকে, তাহলে অফকোর্স আপনার মেনস্ট্রুয়েশন একটা নরমাল ফিজিওলজিক্যাল ফেনোমেনা। তো কেমোথেরাপি দিলে ৩ টা ব্যাপার ঘটতে পারে, মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যেতে পারে। এটা নরমাল। আবার এমনও হতে পারে মেনোরেজিয়া বেশি ব্লিডিং হতে পারে, মেনস্ট্রুয়েশন বেশি হতে পারে। আরেকটা কি হতে পারে? ইররেগুলার হয়ে যেতে পারে। ৩ টাই কিন্তু হতে পারে। কার কোনটা হবে আমরা জানি না। কিন্তু এটা কিন্তু নরমাল। যখন কেমোথেরাপি শেষ হয়ে যাবে, সাধারণত ৬ মাস থেকে ১ বছরের মধ্যে, এটা একটু সময় নেয়, এটা লং টার্ম। ৬ মাস থেকে ১ বছরের মধ্যে আবার মেনস্ট্রুয়েশনটা নরমাল হয়ে যাবে। যদি না হয়, অবশ্যই আপনার একজন গাইনোকোলজিস্ট বা গাইনি বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন। তবে এটা একটা কেমোথেরাপির নরমাল সাইড ইফেক্ট। আমরা কেমোথেরাপি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। এই যে কেমোথেরাপি এখন যে অবস্থায় আছে, ভবিষ্যৎটা কি? ইন নিয়ার ফিউচার অথবা ফিউচারে আমরা আসলে এর চাইতে ভালো কি আশা করতে পারি? আমরা কেমোথেরাপির পরের জেনারেশনের যে ড্রাগগুলো আছে, সেটাকে আমরা স্মল মলিকুলার থেরাপি, টার্গেটেড থেরাপি, বায়োলজিক্যাল থেরাপি, ইমিউনোথেরাপি, জেনেটিক থেরাপি। আ আপনারা জেনে খুশি হবেন যে সব ধরনের থেরাপি এখন বাংলাদেশে অ্যাভেলেবল। শুধু অ্যাভেলেবল না, আমাদের দেশের যে দেশীয় যে ওষুধ কোম্পানিগুলো আছেন, ফার্মাসিউটিক্যালস গুলো, এনারাই প্রোডাক্ট করছে। সো এই ড্রাগগুলো কিন্তু আরো মোর স্পেসিফিক। এর মানে এই না আপনি কেমোথেরাপি না নিয়ে ওইটা নিবেন। কেমোথেরাপির পাশাপাশি এখন এই ড্রাগগুলো ব্যবহার করা হচ্ছে। তো যার ফলে সাইড ইফেক্ট অনেক কমে আসছে। ওই ড্রাগগুলোর সাথে কেমোথেরাপির পার্থক্য হলো যে ওটা শুধুমাত্র ক্যান্সার সেলটাকে টার্গেট করে।
নরমাল সেলটাকে ধ্বংস কম করে বা করেই না। সেক্ষেত্রে সাইড ইফেক্ট অনেক কম কেমোথেরাপির তুলনায়। সো ভবিষ্যৎ তো অবশ্যই ভালো। আর এখন বর্তমানে ট্রেন্ড হচ্ছে ওরাল, ট্যাবলেটের দিকে চলে যাচ্ছে বেশিরভাগ। সো আপনি খুব সহজভাবে নিচ্ছেন, হসপিটালে থাকতে হচ্ছে না। আপনি বাসায় বসে, বসে খাচ্ছেন, সাইড ইফেক্টও কম। সো অবশ্যই এখন ক্যান্সার আমাদের বিজ্ঞানের আশীর্বাদে, আ বিজ্ঞানের প্রভূত উন্নতি সাধনের ফলে এখন ক্যান্সারের ট্রিটমেন্ট অনেক সহজ এবং আ গ্রহণ করাও অনেক সহজ এবং সহজলভ্য সেটাও আমি বলব। এবং আমরা ব্লেসড যে আমাদের দেশেই এই ড্রাগগুলা আছে এবং সহজেই আমরা অ্যাভেইল করতে পারি। অনেক ধন্যবাদ। আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো আমাদের দর্শকদেরকে জানানোর জন্য। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। দর্শক যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আমাদের এই আলোচনা থেকে কিছুটা হলেও আপনারা উপকার পাবেন। সবাইকে পরবর্তী আমাদের অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ রইল।